রুমা নেওয়াজের মুখে হাসি ফুটে ওঠে। ইরফান মায়রাকে পরপর খাবার বেড়ে দেয়। তারেক নেওয়াজের খাওয়া শেষ। তিনি ইরফানের সাথে ইনায়ের বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলে ঘরে চলে যান। রুমা নেওয়াজ খাবার বেড়ে নিয়ে রিতাকে সাথে নিয়ে তার বোনের রুমের দিকে যান। তারা তো এখানে আসছে না, কি আর করার। মায়েরা ইরফানের পাশে বসে উসখুস করে, ঘরের কথা ভুলতেই পারছে না। তার মধ্যে এই লোক তার কলিজার মধ্যে উঠে আসতে চাইছে। ইরফান খাওয়ার মাঝে গলা নামিয়ে বলে, এসব কাপাকাপি নড়ানড়ি স্টপ করে খাবার ফিনিশ করো, নয়তো এক্ষুনি করে বসাবো স্টুপিড। কথাটা বলে ইরফান বাঁ হাতে মায়রাকে টেনে তার পাশে ঘেঁষে বসিয়ে দেয়। মায়রা মৃদু চেঁচিয়ে ওঠে। শুদ্ধ সোফায় বসে ফোনে ব্যস্ত। মায়রা ইরফানকে উপর থেকে দেখা গেলেও ইরফানের কর্মকাণ্ড দেখা গেল না। তবুও শুদ্ধ মাথা নিচু করে মিটিমিটি হাসে বলে, থাক, তোদের জন্য প্রাইভেসি দিচ্ছি। কথাটা বলে তার বরাদ্দকৃত ঘরের দিকে এগিয়ে যায়। এদিকে মায়েরা শক্ত হয়ে বসে আছে। লজ্জায় মাথা কেটে ফেলতেই ইচ্ছে করছে তার, আর নিতেই পারছে না। কি পরিমাণ বেহায়া লোক হলে এখানে বসে এমন করে। রেগে বলে, ছাড়ুন বলছি। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়েরা রেগে এঁটো হাত দিয়ে ইরফানের পেটের কাছে খামচে ধরে। ইরফান খাবার মুখে নিয়ে ভ্রু কুচকে তাকায় মায়েরার হাতের দিকে। সাদা পাঞ্জাবি হলুদ হয়ে গিয়েছে। মুহূর্তে ঘাড় বাঁকিয়ে শান্ত চোখে মায়েরার দিকে তাকায়। মায়েরা লজ্জা রেখে ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, ছাড়বেন আপনি? আমি খেতে পারছি না, অসভ্য লোক। ইরফান ভ্রু কুচকে ভাবলেশীনভাবে গম্ভীর স্বরে বলে, ওকে ফাইন, করেই নিচ্ছি, ওয়েট। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, কাদো কাদো মুখ করে বলে, ই খাচ্ছি তো। কথাটা বলে মাথা নিচু করে দ্রুত ভাত মাখানোয় ব্যস্ত হলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো বোধ হয়। মায়রাকে ছেড়ে বা হাতে টেবিলের উপর রেখে বিড়বিড় করে। লিটল গার্ল। শুদ্ধ ইনায়াকে দেখে দাঁড়িয়ে বলে, ওদিকে কই যাস? ইনায়া শুদ্ধর কথার উত্তর দেয়, মায়েরার সাথে খাবো বলে যাচ্ছি। কেন? শুদ্ধ ভারাক্রান্ত মুখ নিয়ে ইনায়ের দিকে চেয়ে বলে, তোকে দেখে সত্যি আমার খুব মায়া হয় জানিস বোন। তোর একদিন পর বিয়ে, অথচ তুই ফাইজের এক্সদের কথাই জানতেই পারলি না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়, অবাক হয়ে বলে, সত্যি না এক্স ছিল? তুমি মিথ্যা বলছো না তো? শুদ্ধর পেট ফেটে হাসি পায়। বহু কষ্টে নিজেকে সামলে মুখ জুড়ে আগের চেয়েও দুঃখ ফুটিয়ে বলে, ঘরে গিয়ে ফোন চেক কর, প্রমাণ সহ দিচ্ছি। ইনায়ার আর কিসের খাওয়া, এক প্রকার দৌড়ে তার ঘরে গেল। শুদ্ধ হাসতে হাসতে ফাইজের নাম্বারে টাইপ করে, বিয়ের জন্য ভয় পাওয়া কিউট গিফট আজকে দিতে যাচ্ছি ব্রো। আমার গিফট রেডি কর। কি হয়েছে লিটল কুইন, কাঁদছো কেন? ইনায়া কানে ফোন নিয়ে কাঁদছে তো কাঁদছে, ফোপাতে ফোপাতে কথাই বলতে পারে না মেয়েটা। ফাইজ বিচলিত হয়, কি হলো তার লিটল কুইনের। আবারও অসহায় কণ্ঠে বলে, লিটল কুইন, আই এম সরি, বাট এটা তো অন্তত বলো আমি কি করেছি। ইনায়া কথা বলে না। ফায়েজ আবারও বলে, লিটল কুইন, কি হয়েছে তোমার? প্লিজ বলো, আমি কোনো ভুল করেছি? তাহলে শুধরে নিব তো। ইনায়া সময় নিয়ে কোনো রকমে কান্না আটকে নাক টেনে বলে, অসভ্য ফাজিল নষ্ট লোক, আপনাকে আমি জীবনও বিয়ে করবো না। ফায়েজ স্তব্ধা খেয়ে যায়। সে কিছু বলার আগেই ইনায়া আবারও বলে, 100টা এক্স ছিল, তাদের নিয়ে ঘুরে এখন আমাকে বিয়ে করতে এসেছেন? আপনাকে আমি দেখে নিব ফাজিল লোক। বলে খট করে কল কেটে দেয়। ও পাশে ফায়েজের সব মাথার উপর দিয়ে গেল। কিছু বলতে গিয়েও থেমে গেল কল কাটার শব্দে। তার এক্স ছিল, সেটা কে সে তো নিজেই জানে না। বিয়ের একদিন আগে কোন বেয়াদব তার বিয়ে ভাঙছে, আবার তার লিটল কুইনকে কাঁদাচ্ছে। ইনায়া নাম্বারে আবারও কল দিলে ব্যস্ত দেখায়। বারবার কল দেয়, একই কেস। বুঝলো অলরেডি ব্লক লিস্টে চলে গিয়েছে তার নাম্বার। উপায় না পেয়ে দ্রুত ইরফানের ফোনে কল দেয়। ইরফান খাওয়ার মাঝে পকেট থেকে ফোন বের করলো না। একবার দুইবার তিনবারের 12 যখন কল কেটে যায় তখন মায়েরা খেতে খেতে বলে, কল ধরছেন না কেন? যদি কারো অনেক প্রয়োজন হয়। ইরফান শেষবার খাবার মুখে নিয়ে ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা ঢোক গিলেই মেকি হেসে বলে, আপনার ভালোর জন্যই তো বলছি। ইরফান চোখ ঘুরিয়ে মায়েরা প্লেটের দিকে তাকালো। এখনো অর্ধেক খাবার প্লেটেই পড়ে আছে। গম্ভীর গলায় বলে, এত শখ কোলে ওঠার? মায়েরা বোকা চোখে চেয়ে বলে, মানে? ইরফান মায়েরার দিকে একটু ঝুঁকলে মায়েরা চোখ বড় বড় করে বলে, না না, খাচ্ছি খাচ্ছি। ইরফান ভ্রু কুচকে তাকায় মায়েরার মুখপানে। মৃদুস্বরে বলে, ফার্স্ট
মায়েরা অসহায় মুখ করে খাওয়ার গতি বাড়ায়। ইরফান উঠে গিয়ে বেসিনে হাত ধুয়ে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। এগিয়ে এসে আবারও মায়রার পাশের চেয়ারে বসে ফাইজকে কল ব্যাক করে কল লাউডে দিয়ে ফোন স্ক্রোল করতে থাকে। ওপাশ থেকে ফাইজ রেগে বলে, আইশালা, আমার কোন জন্মে এক্স ছিল? পাশ থেকে মায়রা খুব খুব করে কেসে ওঠে। ইরফান পানি খাওয়ার জন্য তার মুখের দিকে গ্লাস বাড়িয়েছিল। মায়রার কাশির শব্দে দ্রুত মায়রার সামনে গ্লাস রাখে। মায়রার সামনে গ্লাস দেখে দ্রুত পানি খায়। ইরফান বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? আরে তোর বোন কেঁদে কেটে অবস্থা খারাপ করে দিয়েছে। আমার নাকি 100টা এক্স ছিল। কোন জন্মে ছিল সেগুলো? এসব কথা ওর কানে ঢুকিয়েছে কে? ইরফান একটু থেমে কিছু একটা ভেবে নির্দ্বিধায় বলে, শুদ্ধ? ওপাশে ফায়েজ বোকা বনে যায়। তাই তো, তার এই জাত শত্রু থাকতে সে আবার চিরুনি অভিযান চালাচ্ছে কেন? এই বেয়াদবকে সে ছাড়বে না। দ্রুত ইরফানকে কল কেটে দেয়। এদিকে মায়রা মার্বেলের ন্যায় চোখ বড় বড় করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রার দিকে ভ্রুকুচকে চেয়ে বলে, হোয়াট? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বিস্ময় কণ্ঠে বলে, আপনি কেমন ভাই যার 100টা এক্স ছিল তার সাথে নিজের বোনের বিয়ে ঠিক করেছেন? ইরফান ধমকে বলে। শাট আপ। মায়রা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফান নিজেকে শান্ত করে ফোনে দৃষ্টি রেখে শান্ত গলায় প্রশ্ন করে, এক্স থাকলে তাকে বিয়ে করা যায় না? মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। উত্তরে বলে, কখনোই না। সেকেন্ড হ্যান্ড জিনিস কোন আবাল চায়? ইরফান ঠান্ডা গলায় প্রশ্ন করে। তুমি কি চাও? মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। কথার পিঠে বলে ফেলে, আমার তো বিয়ে হয়ে গিয়েছে। ইরফান ফোনে দৃষ্টি রেখে ঠোঁট বাঁকায় সামান্য। মৃদুস্বরে বলে, তোমার হাজবেন্ড ফার্স্ট হ্যান্ড নাকি সেকেন্ড হ্যান্ড? মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফানের কথাটা বোঝার চেষ্টা করছে বোধহয়। ইরফান হাতের ফোন রেখে মায়রার দিকে ফিরে বলে, আপাতত যে করে বসতে চাইছো এটা শিওর? মায়রা চেঁচিয়ে ওঠে। না। ইরফান রেগে বলে, খাচ্ছ না কেন স্টুপিড? 5 মিনিটে সব শেষ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়রা মাথা নিচু করে মুখ ভেঙিয়ে গপ গপ করে খেতে থাকে। মা খাওয়া শেষে ইরফানের দিকে তাকালে ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায়। গটগট পায়ে তার রুমের দিকে যায়। মায়রার মাথায় প্রশ্ন ঘুরছে, ইরফানের কি এক্স ছিল? ইরফানকে জিজ্ঞেস করতে ইচ্ছে করল, কিন্তু সাহসে কুলায় না মেয়েটার। আবার বিড়বিড় করে, এমন খবিশ লোকের পাশে 2 মিনিটও কোনো মেয়ে টিকতে পারবে না। এক্স তো দূরে থাক। এই বেয়াদব শালা, তোর লজ্জা করে না ছোট বোনের পিছে লাগতে? শুধু টান টান হয়ে আয়েশ করে বিছানায় শুয়ে আছে। হেসে বলল, লজ্জা তো নারীদের ভূষণ আমার সম্বন্ধী। আমি কেন এসব নিয়ে ঘুরবো? ফায়েজ দাঁত কিরমির করল। একে হাতের কাছে পেলে এক্ষুনি খুন করত। আর সহ্য করা যাচ্ছে না। রাগে চিৎকার করে বলে, আমার বউকে কাঁদালি কেন? তোকে ছাড়বো না বলে দিচ্ছি। শুধু পাত্তা না দিয়ে বলে, চাইলেও ছাড়তে পারবি না শোনা। আমি তোর হবু সম্বন্ধী যে। ফায়েজ রেগে বলে, আমার বোনকে কি করে বিয়ে করিস সেটাই আমি দেখব। বেয়াদব, এতদিন আমার পিছে লেগে আমার ছোট বউটাকে কাঁদাচ্ছিস। শুদ্ধ মুখটা ইনোসেন্ট করে বলে। সত্যি কেঁদেছি নায়া। ফায়েজ ওপাশ থেকে চিৎকার করে বলে। না, হেসেছে। শুদ্ধ হেসে বলে, তাহলে তুই এত প্যারা নিচ্ছিস কেন? হাসি মুখ দেখতে পারছিস না বলে পিক তুলে দিব? খবরদার, আমার বউয়ের আশেপাশে গিয়েছিস তো তোকে কেটে কুচি কুচি করব আমি। বেয়াদব। শুধু মন খারাপের ভান করে বলে, বুঝেছি তোর বউ কেঁদেছে। আমার তো তোর বোনকে কাঁদানো দায়িত্ব, বউকে না। ও কাঁদলো কেন রে? আমি শুধু তোর কলিগদের সাথে থাকা পিকগুলো দিয়েছি। বিশ্বাস কর, যারা তোর কোলে উঠতে চাইছিল শুধু তাদেরটাই দিয়েছি। দূরত্বে আছে যাদের মাঝে, ওদেরটা দেয়নি। আসলে তুই বস হিসাবে কলিগদের সাথে কত অমায়িক সেটাই বোঝাতে চেয়েছি আর কি। ভালো করিনি ব্রো। ফায়েজ হতাশার নিঃশ্বাস ফেলল। এর মতো বেয়াদবকে বন্ধু হিসেবে বয়ে বেড়াতেই জান যায় অবস্থা। আবার তার বোনকে বিয়ে করে আরেকটা সম্পর্ক বাড়াবে। এর অত্যাচার সহ্য করবে কি করে? শুদ্ধ মিটি হেসে বলল, ইরফানের জন্য সিনিয়র মেয়ে দেখছি, তোর জন্য দেখবো নাকি? হ্যাঁ? ফায়েজ দাঁতে দাঁত চেপে বলে, আমাদের কারোর জন্য দেখতে হবে না, তুই বরং তোর জন্যই দেখ। কারণ আমি আজকে এই ফারহার বিয়ে ঠিক করতে যাচ্ছি। আমার বিয়ের পরের দিন ওর বিয়ে হবে। তোর মতো বেয়াদবকে আমার সম্বন্ধী বানানোর কোনো ইচ্ছাই নাই। বলে খট করে কল কেটে দিল। শুদ্ধ বোকা বনে চেঁচিয়ে উঠল, এই আমার বউ। ততক্ষণে কল কেটে গিয়েছে। কি জ্বালা!
সে একটু না হয় মজাই করেছে, তাই বলে তার বউকে তার থেকে কেড়ে নেবে? কত বড় সাহস! ও মজা করেছে নাকি? না না, কোনো রিস্ক নেওয়া যাবে না। যদি সত্যি সত্যি তার না হওয়া বউটাকে অন্যের সামনে বসায়, এমনিতেই তার বউ তার থেকে দূরে সরার সুতো খুঁজে বেড়ায়। না না, লেট করা যাবে না, এক্ষুনি যেতে হবে। ভাবনা নিয়ে দ্রুত ঘর থেকে বেরোলো। গায়ে এসে শক্ত কিছুর আঘাত লাগে। শুদ্ধ ভ্রুকুচকে ডান পাশে ফিরে তাকায়। ইনায়াকে রেগে তার দিকে তাকিয়ে থাকতে দেখে শুদ্ধ ভড়কে যায়। ভাবনার মাঝে ইনায়া তার হাত থেকে আরেকটা জুতো শুদ্ধর দিকে ছুঁড়ে মারলে শুদ্ধ চোখ বড় বড় করে দ্রুত বসে পড়ে। হায় আল্লাহ, সবাই তার পিছে লাগছে কেন? ইনায়া রেগে বলে, তোমাকে আমি ছাড়বো না শুদ্ধ ভাই। বলতে বলতে আরেকটি জুতো হাতে তুলে নিয়েছে। শুদ্ধ কোনো দিকে না তাকিয়ে এক দৌড়ে দরজার দিকে যায়। পেছন থেকে একটার পর একটা জুতো আসছে। শুদ্ধ চিল্লিয়ে বলে, ছি ছি ছি, বড় ভাইকে এসব কি দিয়ে আপ্যায়ন করছিস? ইনায়া রেগে বলে, তোমাকে এর চেয়েও জঘন্যভাবে আপ্যায়ন করা উচিত। আমার বিয়ে ভাঙতে চাও কেন তুমি? শুদ্ধ পিছু ফিরে একবার তাকালে দেখলো ইনায়া আবারও জুতো ছুঁড়ে মারছে। শুদ্ধ লাভ দিয়ে দুপা ডান দিকে যায়। মায়েরা খেয়ে উঠে তার ঘরে যেতে চেয়েছিল, তার আগে এই জুতো ছুড়োছুড়ির পাল্লায় বেচারি তবদা খেয়ে চেয়ে আছে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে মায়েরাকে বলে, মায়েরা, তোমার ননদিনীকে বোঝাও তো, আমি তোর বড় ভাই, আমাকে উঠতে বসতে সালাম দেওয়া উচিত ওর। ইনায়া রেগে বলে, কোনোদিন দিব না সালাম, দরকার পড়লে রাস্তার কুকুরকে সালাম দিব, তাও তোমাকে না। মায়েরা একবার ইনায়াকে দেখছে আর একবার শুদ্ধকে দেখছে। শুদ্ধ কোনো রকমের দরজা খুলে দরজার বাইরে দাঁড়িয়ে বলে, কিরে, আমার জুতো কই? ইনায়া দু হাতে দুটো জুতো ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ চিংড়ি মাছের মতো লাফ দিয়ে কয়েক পা পিছিয়ে যায়। একটুর জন্য লাগলো না। শেষমেশ বোনের হাতে জুতোর বাড়ি। দ্রুত জুতো দুটো পরে নিয়ে বাইরে বের হয়। একটু পর শুদ্ধ বাইরে থেকে উকি দিয়ে বলে, বেয়াদব বোন, তোর খবর আমি বাংলাদেশের সব নিউজে করব। উপরে বড় বড় করে লিখে দেব, বেয়াদব আলী যে তার বড় ভাইকে ন্যূনতম সম্মান করে না, শালি পাপিষ্ঠ। ইনায়া রেগে বলে, তোমাকে সম্মান করলেই আমি পাপিষ্ঠ হয়ে যাব। তখন ভালো মানুষেরা কাঁদতে শুরু করবে পাপিষ্ঠকে সম্মান করার সুখে। শুধু চোখ বড় বড় করে। কত বড় বেয়াদব বোন, তাকে অপমান করছে। দাঁত কিরমির করে বলল, ফাইজের ভেতর কিন্তু তোর ভাইয়ের মতো থাপ্পড়ের মেশিন সেট করব, আমার পিছে লাগিস। ইনায়া চেঁচিয়ে বলে, আর আমি তোমার বউয়ের ভেতর ঝাল এর গ্রাম সেট করব, যেন তুমি তাকে টাচ করলেই ঝালের শখ লাগে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানায়। তার না হওয়া বউ তো এমনিতেই কারেন্ট মরিচ, আরও হলে তাকে মঙ্গল গ্রহ যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ভাবনার মাঝে আরেকটি জুতো শুদ্ধর মুখের দিকে আসলে বেচারা শুদ্ধ ঠাস করে দরজা লাগিয়ে দেয়। ইনায়া কেঁদে কেটে অনেকগুলো জুতো নিয়ে এসেছিল শুদ্ধকে মারতে। কত বড় সাহস, তাকে কাঁদায়! তার পার্সোনাল ব্যাড বয়কে নিয়ে উল্টাপাল্টা বলে। মায়েরা ইনায়ের দিকে এগিয়ে এসে বলে, কি হয়েছে আপু? রুমা নেওয়াজ বোনের ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এমন চিল্লাচিল্লি করছিস কেন? বলতে বলতে দেখলো ইনায়ার পাশে কয়েকটা জুতো আবার দূরে কোথাও কোথাও ছড়িয়ে আছে। মনে হচ্ছে জুতোর র্যাক থেকে সব জুতো বের করেছে। রুমা নেওয়াজ ভ্রু কুচকে বলে, কি হয়েছে, তুই জুতো নিয়ে কি করিস? ইনায়া নিজেকে সামনে তার ঘরের দিকে যেতে যেতে বলে, কুকুর এসেছিল, তাকে তাড়িয়ে দিয়েছি। রুমা নেওয়াজ অবাক হলেন। তাদের বাসায় কুকুর কোন দিক দিয়ে আসবে? এই জীবনে তো আসেনি, আজ হঠাৎ কোন দিক দিয়ে আসলো? মায়েরা ইনায়ের পিছু পিছু যায়। সে কিছুই বুঝলো না হয়েছে কি ইনায়া আপুর। মায়েরা ইনায়ের ঘরে গিয়ে ইনায়াকে জিজ্ঞেস করে, আপু কি হয়েছে তোমার? তোমার হবু বরের কে নাকি 100টা এক্স? ইনায়া রেগে বলে, মায়েরা, মায়েরা ঝাঁকি দিয়ে উঠে বুকে থুতু দেয়। এরা দুই ভাই বোন একই মনে হচ্ছে। রেগে গেলে কি করে নিজেই জানে না। ইনায়া নিজেকে সামলে নাক টেনে শান্ত গলায় বলে, শুদ্ধ ভাই মিথ্যা বলছিল আমাকে। ভাইয়া এসে আমাকে বলেছে শুদ্ধ ভাইয়ের জন্য আমি তাকে ভুল বুঝে ব্লক করে দিয়েছি সবখান থেকে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। না, দুই ভাই বোন এক নয়। ইনায়া ইরফানের রাগের এক কাঠিতেও নয়। অতপর বলল, তাহলে এখন ব্লগ খুলে দাও। তাই বলে শুদ্ধ ভাইয়াকে জুতো মারলে শেষমেশ? বলতে বলতে হেসে ফেলল মায়েরা। ইনায়া দু হাতে চোখ মুছে বলে, ঠিক করেছি। ইনায়া তার ফোন এনে মায়েরাকে সেই পিকগুলো দেখালো যেগুলো শুদ্ধ তাকে দিয়েছিল। প্রতিটি পিকে কোনো না কোনো মেয়ে ফাইজের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। মায়েরা অবাক হয়ে বলে, এভাবে কেন দাঁড়িয়েছেন?
ইনায়া নাক টেনে বলে, কলিগ হয়তো, এজন্য বেশি ফ্রি। বাট আমি ছুটাবো এই মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি। দাঁড়াও, ব্লক খুলবো না, মরে যাক এই লোক ও পাশে। ইনায়ার কথায় মায়েরা হেসে ফেলে। ইনায়ার কাঁধে ডান হাত দিয়ে বলে, তোমার তো অনেক বুদ্ধি আপু। ইনায়া মুখ ফুলিয়ে রাখলো। তার ভালো লাগছে না। এরা যে ফাইজের এক্স এটা তো বিশ্বাস হচ্ছিল না। যদিও মানুষটাকে সেভাবে জানে না ইনায়া, মনে মনে একটু একটু পছন্দ করে। এক্স থাকতেই পারে, সে তো আর মন পড়তে পারে না। কিন্তু ইরফান এসে শুদ্ধ ভাইয়ের বাদরামির কথা বললে ইনায়া বুঝতে পারে। তবে ইনায়া ভীষণ রেগে আছে। এসব কী ধরনের ঘেঁষাঘেঁষি সে জীবনেও মানবে না। সে যদি ওই বজ্জাত লোককে শায়েস্তা না করেছে তবে তার নামও ইনায়া নয়। মায়েরার হঠাৎ ইরফানের কথা মাথায় আসে। ইরফানও কি এভাবে দাঁড়ায় মেয়েদের সাথে? ভাবতে কেমন যেন লাগলো। আনমনে প্রশ্ন করে, আপু, তোমার ভাইয়ার ভার্সিটিতে কি ম্যাডাম আছে? ইনায়া মৃদু হেসে বলে, হ্যাঁ, থাকবে না কেন? স্যার ম্যাডাম ছাড়া ভার্সিটি চলবে কি করে? মায়েরা বোকা বনে যায়। কথা তো সত্য। নিজেই নিজের মাথায় চাটি বসায় নিজের বোকা বোকা প্রশ্নে। আরেকটি প্রশ্ন উকি দেয় মনে, ভার্সিটির মেয়েরা তো তার চেয়ে বড়। ইরফান তাদের পড়ায়। ভাবতেই মায়েরার কেমন যেন প্রচণ্ড বিরক্ত লাগলো। মেয়েটার কাছে টিচারের পেশা একদমই ভালো লাগলো না। ইনায়া চোখ ছোট ছোট করে বলে, কেন জিজ্ঞেস করলে মায়েরা? ইনায়া কথায় মায়েরা থতমত খেয়ে মেকি হেসে বলে, এমনি। কথাটা বলে আবারও আনমনা হয়। ছোট মাথায় কত শত চিন্তা জমা হলো। দুপুর গড়িয়ে ধরনের বুকে সন্ধ্যা নেমেছে। মায়েরা নামাজ পড়ে তার ঘর থেকে বের হলে রুমা নেওয়াজকে দেখে মৃদু হেসে বলে, কিছু বলবেন মা? রুমা নেওয়াজ চুপ করে তাকিয়ে রইল মায়েরার দিকে। মেয়েটাকে সে একটু আধটু কটু কথা শুনিয়েছিল, তবে মায়েরা তার সাথে হেসে হেসে কথা বলে যেন কিছুই হয়নি। রুমা নেওয়াজ গলা ঝেড়ে হাতের শাড়ি এগিয়ে দিল। মায়েরা পিটপিট করে তাকায় শাড়ির পানে। লাল টুকটুকে একটি শাড়ি। রুমা নেওয়াজ মৃদু স্বরে বলেন, এটা পরে থাকবে, বাড়িতে অনেক মেহমান আসবে, তোমাকে দেখতে চাইবে। শাড়িটা পরে নিজেকে পরিপাটি করে নাও। মায়েরা বিনা বাক্যে শাশুড়ি থেকে শাড়ি নিল। পরতে পারবে? মায়েরা হেসে বলে, চেষ্টা করে দেখি। আমি এর আগে আপনাকে আর আম্মাকে পরিয়ে দিতে দেখেছি। রুমা নেওয়াজ ভুরু কুচকে বলে, আম্মাজানকে? ঠিক, শুদ্ধ ভাইয়ার মা। রুমা নেওয়াজ কেমন করে যেন তাকালো মায়েরার দিকে। আম্মা যান, তবে কিছু বলল না। নিঃশব্দে তার ঘরের দিকে গেলে মায়েরা মৃদু হেসে তাকিয়ে রইল রুমা নেওয়াজের দিকে। শুনেছিল শাশুড়িরা নাকি আরেকটা মা হয়। তার তো একটা মাই নেই। আরেকটা মাও সেভাবে ভাবে না তার কথা। হঠাৎই ফিক করে হেসে দিল। মাঝে মাঝে কিছু অদ্ভুত ব্যাপারে কষ্ট পাওয়া দেখে নিজেরই হাসি পায়। ভাবনা রেখে খুশি মনে তার ঘরে গেলে শাড়িটা নিয়ে। অনেক কসরত করে মায়েরা লাল শাড়িটা গায়ে জড়িয়েছে। অনেক ভালো না হলেও মোটামুটি ভালো হয়েছে। খারাপ লাগছে না। নিজে নিজে পরতে পেরে ভীষণ খুশি মায়েরা। অনেক সময় নিয়ে শাড়ি গায়ে জড়িয়েছে মেয়েটা। ইনায়ার বিয়ে উপলক্ষে ইরফানের সব কাজিন সহ তাদের বাবা মা এসেছে। সাহিল ইরফানের বড় ফুপির ছেলে, শিহাব ইরফানের ছোট ফুপির ছেলে, মিশকা তামান্না ইরফানের মামাতো বোন, রাতুল রিয়া ইরফানের চাচাতো ভাই বোন। এরা সবাই মিলে তার মা বাবাকে নিয়ে এসেছে। মায়েরা অসহায় চোখে চেয়ে আছে, কারণ তার গলায় গুনে গুনে 4টে চেইন পরিয়ে দিয়েছে ইরফানের মামি, 2জন বড় ফুপি, একজন কাকি। সবাই এক এক করে মায়েরাকে চেইন পরিয়ে দিয়েছে। মায়েরা সবার মাঝে মধ্যমণি হয়ে বসে আছে। মেয়েটার কেন যেন ভীষণ অদ্ভুত লাগছে। ইরফানের বড় ফুপি মায়েরার থুতনিতে হাত বুলিয়ে সে হাত তার ঠোঁটে ছুঁয়ে বলে, এমন এক পরেই তো খুঁজছি আমার সাহেলের জন্য। মায়েরা লজ্জা পায়। শুদ্ধ যে তোর বাড়ি খেয়ে গিয়েছিল ফাইজের বাড়ি, আবারও এসেছে। তার খালা মামি মামারা এসেছে, কাজিন এসেছে, দেখা তো করতে হবে। ঘরে ঢুকতে ঢুকতে তার খালার কথাটা শুনে নেয়। এগিয়ে এসে বলে, খালামণি, তোমার সাথে আমার ভীষণ ইম্পর্টেন্ট কথা আছে। শুদ্ধর কথায় সবার মনোযোগ শুদ্ধর দিকে যায়। মায়েরাকে নিয়ে ইরফানের মামিরা বসেছে মূলত মায়েরার ঘরে। শুদ্ধ উকি দিয়ে ভেতরে ফাঁক ফোকর দিয়ে এসেছে। ইরফানের ফুপি শুদ্ধকে দেখে বলে, আমার বাবা, এতক্ষণ পর কই থেকে আসলি? শুদ্ধ হেসে তার খালাকে এক হাতে জড়িয়ে নেয়। ফিসফিস করে বলে, শোনো, সাহেলের জন্য মায়েরাকে নিতে পারো। ইরফান তো মানে না মায়েরাকে, বুঝলা? শুদ্ধর কথা সবাই না শুনলেও তার বড় খালা আর মায়েরা শুনতে পেয়েছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর বড় খালা শুদ্ধর কান টেনে বলে, আসতে না আসতে বাদরামি শুরু করেছিস। এরই মধ্যে সাহেল ঘরে প্রবেশ করে।
এগিয়ে এসে শুদ্ধর পাশে দাঁড়িয়ে মায়রার দিকে তাকায়। মায়রা ক্রিম কালারের একটি হিজাব মাথার উপরে দিয়ে দিয়েছে। এতে এত মানুষের জন্যই মূলত নিজেকে একটু একটু ঢাকার প্রয়াস। সাহেল গলা ছেড়ে মায়রা থেকে চোখ সরিয়ে নেয়, তার মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমাকে একটা রুম দিতে বলো, ভীষণ টায়ার্ড আমি। শুদ্ধ সাহেলকে ধাক্কা দিয়ে ফিসফিসিয়ে বলে, তোর পাত্রে দেখছি আমরা, আর তুই আছিস রুম নিয়ে। আরে এবার বিয়েটা করে নে। সাহেল ভ্রুকুচকে বলে, মেয়ে কোথায়? শুদ্ধ মেকি হেসে বলে, আরে বলদ, ইরফান তো ওর বউকে মানে না, তাই তুই ওকে বিয়ে করবি। রাজি? সাহেল বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে, রেগে বলে, এসেই আমার হাতে থাপ্পড় খেতে না চাইলে বাজে বকা অফ করো। এমনিতেই অন্য কেউ ভেবে ওর জন্য দিলে ঘন্টা বেজে গিয়েছে, পরে দেখি ইরফানের বউ, দিল তো ভেঙে চুরে শেষ, তুই আবার লবণ ছিটিয়ে দিতে আসিস। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, আরে তোর দিল জোড়া লাগাতে এসেছে। এই ঘরে মায়রা থাকে, ইরফানের ঘরে। এবার বুঝ তবে কেসটা কি, বুঝলি কিছু? তাই বলছি তুই মায়রাকে পটাতে নেমে পড়, যে কয়েকদিন আছিস পটিয়ে নে। সাহেল মাথা চুলকে বলে, এসব কিভাবে করে? আমার দ্বারা তো হয় না। শুদ্ধ বিরক্ত হয়ে বলে, ইরফানের পাছার সাথে পাছা ঘষা দিয়ে এসে আমার কাছে টিপ চাইছিস? যা ভাগ, নিরামিষের দল কোন হানকার। সাহেল রেগে বলে, মুখের ভাষা ঠিক কর শালা। খবরদার আমার কোনো পাতানো বোনের দিকে নজর দিয়েছিস তো। সাহেল মায়রার দিকে তাকালো। মায়রা শুদ্ধ আর সাহেলের দিকেই তাকিয়েছিল। এরা কি ফুসুর ফাসুর করছে সেটাই বোঝার জন্য, কিন্তু সাহেলের সাথে চোখে চোখ পড়ায় বেচারি থতমত খেয়ে দ্রুত মাথা নিচু করে নিয়েছে। ইস, তাকে কি ভাবলো? সাহেল মৃদু হাসলো। এই মেয়ে তো আস্ত এক পুতুল, একে নাকি ইরফান মানে না। বিয়ের পরপরই শুনেছিল ইরফান এক বাচ্চাকে বিয়ে করেছে, আর ইরফান তাকে মানে না। তারা সবাই এটা জানে, কিন্তু তার মায়েরা সবসময় বলে কখনো না কখনো তো মেনে নিবেই। কবে মানবে তার আগে সে পটিয়ে নিলে মন্দ হয় না ভেবে আরেকটু হাসি দীর্ঘ হয়। কিছুক্ষণ পর মিশকা, তামান্না, রিয়া মায়রার ঘরে আসে। পিছু পিছু রাতুল, শিহাবও আসে। রাতুল মায়রার দিকে হাত বাড়িয়ে বলে। মায়রা বিব্রত বোধ করে। সাহেল রাতুলকে টেনে বলে, 100 হাত দূরে থাকবি। রাতুল চোখ ছোট ছোট করে বলে, তোর কোথায় জ্বলছে? ধরতে চাইলাম ইরফানের বউয়ের হাত, জ্বলছে তোর? কি ভয়াবহ রোগ! শুদ্ধ রাতুল গায়ে চাপড় মেরে বলে, কারেক্ট, তুই পয়েন্ট ধরতে পেরেছিস তাই না? সাহেল রেগে তাকায় শুদ্ধর দিকে। বেয়াদব একটা। মায়ের পাশে বসা রিয়া বলে ওঠে, তোমরা এই ঘর ফাঁকা করো তো ভাই। কেউ কিছু বলার আগে ইরফান দরজায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কি হচ্ছে এখানে? ইরফানের কথায় সবাই দরজার দিকে তাকালো। মায়েরাও মাথা তুলে তাকায়। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলল। সে আবার কি করলো? ইরফান ঘরের ভেতর প্রবেশ করলে সব ছেলেরা একসাথে বলে ওঠে, ইরফান, তোর খবর কি? মেয়েরা বলে ওঠে, কেমন আছো ইরফান ভাই? ইরফান মায়েরার দিকে চেয়ে উত্তর করে, ভালো। ঘর থেকে বের হও সবাই। ইরফানের কথায় সবাই একটু অবাক হয়। ইনায়া দরজার পেছনে দাঁড়িয়ে বলে, ভাইয়া সরে দাঁড়াও, ভিতরে যাবো। ইরফান সরল না, বিরক্ত কণ্ঠে বলল, এই ঘর 1 সেকেন্ডের মাঝে ফাঁকা চাই। শুদ্ধ মিটিমিটি হাসছে। আর কেউ না বুঝলেও সে তো বুঝেছে। ইরফানের কথা কেউ অমান্য করল না। মন খারাপ করে সবাই বেরিয়ে গেল। সাহিল ভ্রু কুচকালো। শুদ্ধ যে বলল এটা মায়রার ঘর, তাহলে ইরফান কি করবে? ইরফানের পাশে দাঁড়িয়ে বলে, এটা তো মায়রার ঘর, তুই এখানে কি করবি? ইরফানের সহ্য হলো না সাহিলের নাম ধরে ডাকা। শক্ত চোখে সাহিলের দিকে চেয়ে দাঁতের দাঁত চেপে বলে, সেই কৈফিয়ত? শুদ্ধ সাহিলকে টেনে ঘর থেকে বের করে নিয়ে যায়। এই দুটো দ্বন্দ্ব লাগলে ছাড়ানো যায় না, দুটোই সমান সমান বলা যায়। তাহলে 40% তেরা ইরফান, 60% এই আর কি। সাহিল শুদ্ধকে ধাক্কা দিয়ে বলে, কি প্রবলেম? এভাবে টেনে আনলি কেন? শুদ্ধ মেকি হেসে বলল, চল তোকে আমি বাঘ মামার গল্প শোনাই। এক জঙ্গলে ছিল এক বাঘ মামা, আর ছিল এক সিংহ। তারপর সাহিল বিরক্ত হয়ে বলে, তোকে আমার 5 বছরের বাচ্চা মনে হচ্ছে। শুদ্ধ হেসে সাহিলের থুতনি ধরে বলে, তোকে আমার সন্টু ইন্টু মিন্টু মনে হচ্ছে। এই নামগুলো তো শুনলেই মনে হয় ছোট বাচ্চারা ভাত খাবে না বলে বায়না করছে, আর তাদের মা তাদের জোর করে খাওয়াচ্ছে।
সাহেল বিরক্ত হয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যায়। শুদ্ধ হাসলো। ইনায়ের মন খারাপ করে বলে, ভাইয়া একটা দিনই তো, একদিন আমরা সবাই মিলে একসাথে থাকি। ইরফান ভ্রু কুচকে বলে, নিজের ঘরে যা। ইনায়া খুশি হয়ে হাত নেড়ে বলে, মাইরা আসো দ্রুত। মায়রা বেড থেকে নেমে দাঁড়ায়। এগোতে নিলে ইরফান মায়রার হাত টেনে ধরে, শক্ত গলায় বলে, তোমাকে যেতে বলেছি আমি? মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ওপাশ থেকে ইনায়া অবাক হয় ভাইয়ের ব্যবহারে। ইরফান ইনায়ের দিকে চেয়ে বিরক্ত কণ্ঠে বলে, যাবি এখান থেকে? হঠাৎই শুদ্ধ কোথা থেকে এসে ইরফানের সামনে তার ফোনের স্ক্রিন ধরে। ইরফান বিরক্তি মুখে চোখ সরাতে গিয়েও সরায় না। শুদ্ধ মিটিমিটি হাসছে। ইরফান রাগে শুদ্ধর ফোন চোখের পলকে নিয়ে আছড় মারে। শুদ্ধ চেঁচিয়ে বলে, মা, আমার প্রথম বউ। ইনায়া এক দৌড় দেয়। তার ভাই কোনো কারণে রেগে আছে বুঝেছে। এদিকে মায়রা বারবার ঢোক গিলছে। শুদ্ধ অসহায় চোখে তার ফোনের দিকে তাকিয়ে আছে। আজকেই একটা ফোন কিনতে হবে। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান মায়রার দিকে শক্ত চোখে চেয়ে আছে। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ইরফান, ওর কোনো দোষ নেই, ওকে। আর কিছু বলার আগে ইরফান শুদ্ধর মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শুদ্ধর অসহায় লাগলো। সাহেল মায়রার পাশে বসেছিল একবার, ওই রকম ইন্টেনশন না, টাচও করেনি। সে বসে মায়রার দিকে চেয়েছিল মুগ্ধ নয়নে। শুদ্ধ তো এত বড় সুযোগ হাতছাড়া করার বান্দা নয়, কিন্তু এর জন্য মায়রাকে আবার যদি এই ভরা মানুষের মাঝে মারে, কি কেলেঙ্কারিটাই না হবে ভেবেই শুদ্ধ নিজের করা কাজে কেন যেন অনুতপ্ত হলো। ভাবনা রেখে ফোনটা কুড়িয়ে নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে এগিয়ে গেল। শাড়ি পরেছো কেন? ইরফানের শক্ত কণ্ঠে মায়রা কেঁপে উঠে আমতামতা করে বলে, মা পড়তে বলেছিল। ইরফান রেগে ধমকে বলে, পড়তে বললেই পড়বে? সেন্স নেই? খোলো এসব এক্ষুনি। বলতে বলতে নিজেই মায়রার মাথার হিজাব ছুঁড়ে ফেলে। বাম কাঁধে থাকা শাড়ির আঁচল টান মেরে খুলে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে। লজ্জায় দ্রুত উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান রেগে মায়রাকে টেনে তার দিকে ফেরায়। মায়রা আঁচলটা তোলার সময় পায়নি। লজ্জায় মেয়েটা কেঁদে দিয়েছে। ইরফান কেমন করে যেন মায়রার পুরো শরীর চোখ বুলায়। হঠাৎই কেমন অস্বাভাবিক লাগলো নিজেকে। বারবার ঢোক গিলল। ইরফানের দৃষ্টিতে মায়রা শরীর নেতিয়ে আসে। ইরফান মাথা এদিক ওদিক নাড়িয়ে শাড়ির আঁচল ধরে ঘোরাতে নিলে মায়রা দ্রুত এগিয়ে এসে ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দাঁড়ায়। দু হাতে মুখ ঢেকে ইরফানের সাথে লেগে দাঁড়িয়ে যায়। ইরফান সাথে সাথে মায়রাকে ধাক্কা দিতে নিলে মায়রা ফুপিয়ে বলে, প্লিজ এমন করবেন না, আমি খুলছি শাড়ি, আমি পরবো না আর শাড়ি, সরি। ইরফান ঢোক গিলল। লম্বা শ্বাস টেনে মায়রার কাঁধে হাত রেখে মায়রাকে নিজের থেকে ছাড়িয়ে দাঁড় করায়। মায়রা আবারও ইরফানের দিকে সিটিয়ে আসে। ইরফান বাধা দিল না। সে ঠোঁট বাঁকায়। দু হাতে মায়রার গাল ধরে উপর দিকে করে। মায়রার চোখ বুজে, চোখের পানিতে গাল ভিজে একাকার। ইরফান ঠান্ডা গলায় বলে, কাঁদছো কেন? মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। তার সামনে ইরফানকে গম্ভীর মুখে তাকিয়ে থাকতে দেখে ঢোক গিলে মেয়েটা। ইরফান তার খসখসে ডান হাত দ্বারা মায়রার মুখ মুছে দেয়। মৃদুস্বরে বলে, আর কখনো শাড়ি পরবে না। মায়রা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়রাকে তার থেকে দূরে সরিয়ে দেয়। মায়রা উল্টো ঘুরে পড়ে যাওয়া আঁচল কাঁধে টেনে তোলে। ইরফান মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। এগিয়ে গিয়ে উল্টো ঘুরে দাঁড়ানো মায়রার সামনে দাঁড়ায় ইরফান। মায়রা দ্রুত দুপা পিছিয়ে যেতে চায়। ইরফান মায়রাকে টেনে ধরে। মায়রা শুকনো মুখে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার মুখ বরাবর তার মুখ নিয়ে মোহনীয় গলায় বলে, শোনো, শাড়ি পরে তোমাকে কতটা জঘন্য লাগে, আর কখনো পরবে না, আন্ডারস্ট্যান্ড? মায়রা চোখ নামিয়ে নিয়েছে। ইরফানের কথায় রাগ হওয়ার কথা, কিন্তু তার রাগ হলো না, বরং ইরফানের ভয়েস টোনে তার শরীর অদ্ভুত শিরশিরানি অনুভূতি হয়। ইরফান মায়রার গলার নিচে তিলটায় ডান হাতের বুড়ো আঙ্গুল ছুঁয়ে দৃষ্টি সেথায় নিবদ্ধ রেখে গলা নামিয়ে বলে, ইউ আর এ ভেরি লিটল গার্ল। লিটল গার্লের জন্য শাড়ি নয়। মায়রা ঢোক গিলে ইরফানকে ঠেলে তার থেকে সরাতে চায়। ইরফানের বোধহয় পছন্দ হলো না মায়রার এমন ব্যবহার। বাঁ হাতের গতি বৃদ্ধি করে শক্ত হাতে মায়রাকে নিজের সাথে চেপে ধরে। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান তাকায় মায়রার পানে, গম্ভীর গলায় বলে, আম্মুর অজুহাতে আর কখনো শাড়ি পরবে না, ওকে? মায়রার মন খারাপ হয়। শাড়ি মেয়েদের সৌন্দর্য। শুনেছে স্বামীরা নাকি মেয়েদের শাড়ি পরে দেখতে খুব পছন্দ করে, আর ইরফান তাকে শাড়ি পরতেই দেয় না। পরলেও বলে জঘন্য লাগছে।
ইরফান অনবরত মায়রার গলার নিচে স্লাইড করে। মায়রা মিনমিন করে বলে, হাত সরান। ইরফান মায়রার নত মুখপানে তাকায়। ইরফানের চোখ দুটো কেমন যেন লাল হয়ে গিয়েছে। মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফানের চোখ লাল। মায়রা ঢোক গিলে প্রশ্ন করে,